সময়টা চারদিক থেকে খারাপই যাচ্ছে, তবে এই ক্ষেত্রে সিদ্ধান্ত হচ্ছে ভারতের। আদালতের নির্দেশ যদি পাওয়া যায়, তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকার যতটুকু করা দরকার ততটুকুই করবে। আজকে এই কঠিন বক্তব্য যখন সামনে এসেছে, তাও খোদ ডক্টর ইউনূসের মুখ থেকে, তাহলে বুঝতে যাচ্ছে বা আমরা বুঝতেই পারছি যে সামনের দিনগুলো অনেকটা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চেয়েও খারাপ দিন আসছে শেখ হাসিনার জন্য। দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতন শেখ হাসিনার সম্পর্কে শুধুমাত্র দেশীয় গণমাধ্যম না, বিদেশি গণমাধ্যমের কাছে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনার ভারতীয় সংবাদ মাধ্যমকেই সরাসরি এই বার্তাটা দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন, শেখ হাসিনাকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিতে চায়, তবে শেখ হাসিনাকে একটা নির্দেশনা পালন করতে হবে ভারত সরকারের মাধ্যমে। কি সেই নির্দেশনা? ভারতে বসে শেখ হাসিনার দেওয়া রাজনৈতিক মন্তব্যকে বন্ধুসুলভ নয় বলে উল্লেখ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে এক তীরে দুইটা জিনিস ফোকাস করা হয়েছে। কোনটা বোঝেন নাই? যে ভারত সরকার যদি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাখতে চায়, তাহলে ওনাকে ভারত সরকার নিজস্ব কন্ট্রোলিং পাওয়ারে নিতে হবে, যে তিনি কোনো বক্তব্য দিবেন না যে বক্তব্যের জেরে বাংলাদেশে কোনো ধরনের অ্যাক্টিভিটিস হওয়ার সুযোগ আছে। যেমন এটা হতে পারে, আমরা গেল কয়েকদিন আগে সরকার পতনের পর তিনি ভারতে গিয়ে বাংলাদেশের কয়েকজন আওয়ামী লীগ নেতার সাথে কথা বলেছিলেন, কিছু নির্দেশনা দিচ্ছিলেন, ডক্টর ইউনূস সাহেবকে নিয়েও কিছু কথোপকথন ছিল। তো সকল কিছু মিলিয়ে সম্ভবত ওই ইস্যুটাকে সামনে এনেছেন। আর ডক্টর ইউনূস বলছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত রেখে দিতে চাইলে তাকে চুপ থাকতে হবে ততক্ষণ যতক্ষণ না তাকে বাংলাদেশ তাকে ফেরত চায়। ভারতে তার অবস্থান নিয়ে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না, কারণ আমরা তাকে বিচারের আওতায় আনতে চাই। কারণ মাঝে মাঝে তিনি কথা বলছেন যা এই মুহূর্তে বাংলাদেশে সমস্যা তৈরি করছে। যদি তিনি চুপ থাকতেন, সাধারণ মানুষ তাকে ভুলে যেত, কিন্তু ভারতে বসে তিনি নির্দেশনা দিচ্ছেন যা কারোরই এই মুহূর্তে পছন্দ হচ্ছে না। ইভেন সম্প্রতি দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত হামলার ঘটনা এবং এনিয়া ভারতের অতি উৎসাহী উদ্বেগ প্রসঙ্গেও ডক্টর ইউনূস বলেছেন, সংখ্যালঘুদের পরিস্থিতি বড় করে উপস্থাপন করার বিষয়টি কেবল একটি অজুহাত। আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো ইসলামপন্থী এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে, ভারতকে এই ধারণারও পরিবর্তন করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে তিনি এখানে একটা তীর মারছেন একদম ভারত সরকারের বুক বরাবর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে 13ই আগস্ট শেখ হাসিনা যে বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতিতে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা, ভাঙচুরের সঙ্গে জড়িতদের তদন্ত, চিহ্নিত এবং শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছিলেন শেখ হাসিনা। ডক্টর ইউনূস বলছেন যে এটি আমাদের জন্য বা ভারতের জন্য ভালো নয়, এতে দুদেশেরই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নষ্ট হতে যাচ্ছে। ভারতের প্রতি বাংলাদেশের অবস্থান জানানো হয়েছে কিনা জানতে চাইলে ডক্টর ইউনূস বলছেন, এটি মৌখিকভাবে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে হাসিনাকে চুপ থাকতে হবে। সবাই এটা বুঝতে পারছে, আমরা বেশ দৃঢ়ভাবে বলছি যে তার চুপ থাকা উচিত। এটি আমাদের প্রতি একটি বন্ধুত্বপূর্ণ আচরণ। তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে নানান প্রচার প্রচারণা চালাচ্ছেন। এমন নয় যে তিনি স্বাভাবিকভাবে সেখানে গেছেন, গণ অভ্যুত্থান এবং জনরোষের কারণে তিনি পালিয়ে গেছেন। ডক্টর ইউনূস বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের সাথে ঘটে যাওয়া সকল নির্যাতনের ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে। হ্যাঁ, তাকে ফিরিয়ে আনতেই হবে, নতুবা নতুন বাংলাদেশের মানুষ শান্তি পাবে না। তিনি যেই ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে এনে জনসম্মুখে বিচার করতে হবে। বুঝতে পারছেন যে অবস্থানটা কি? এবং তিনি ভারত এবং বাংলাদেশের যেই উত্তেজনামূলক সম্পর্ক, সেই সম্পর্ক ইস্যুতে কিন্তু এক ধাপ বলেছেন, আমাদের একসঙ্গে কাজ করতে হবে এই সম্পর্ককে উন্নত করতে, যা বর্তমানে নিম্নমুখী। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আমি আজকে বলছিলাম যে শেখ হাসিনাকে বাংলাদেশ ফিরিয়ে আনবে। এখন সেটা কতটুকু হয়, ভারত কিভাবে ফাইনালি স্টেবল অবস্থান নেয়, সময় বলে দিবে। বাট ভারত সরকার এই ধাক্কাটা কতটুকু নিবে ডক্টর ইউনূসের কাছ থেকে। প্রথমে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। পাশাপাশি যদি সংবিধানে কোনো রকম পরিবর্তন আনা হয়, সেখানে এই জিনিসটাও একটু যোগ করে দেওয়া উচিত, যেন ইন ফিউচার
হোক বিএনপি, হোক জামায়াতে ইসলাম, হোক আওয়ামী লীগ, এই দলগুলি হয়তো বা রাষ্ট্র ক্ষমতায় ঘুরে ফিরে আসবে, কিন্তু কখনো অদূর ভবিষ্যতে এই ধরনের আয়নাঘর অথবা ডিবি অফিসে নিয়মের বাহিরে গিয়ে যেই ধরনের টর্চার সেল অথবা আমাদের সশস্ত্র বাহিনীর নানান আমরা বক্তব্য শুনছি, বিভিন্ন ধরনের তথ্য আসতেছে, কোনো ধরনের এই টাইপের কোনো কিছুই আর করার সুযোগ নেই। দর্শক, ভিন্নমত পোষণ করলেই গত 15 বছর বাংলাদেশে দুইটা পরিস্থিতি ছিল, এর আগেও ছিল, তবে 15 বছরে এক্সট্রিম আকার ধারণ করেছিল নতুন এই আয়নাঘর ইস্যু। ইতিমধ্যে সেখান থেকে অনেক মানুষ বের হয়েছেন, যাদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে, সশস্ত্র বাহিনীর সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সেখানে আটক ছিলেন। একটাই কারণ, সরকারের বিভিন্ন ইস্যুতে তারা হয়তো দ্বিমত পোষণ করেছেন, অথবা সরকার মনে করেছেন এই মানুষটা এই মুহূর্তে সরকারের জন্য হুমকি স্বরূপ, যার কারণে আইন বহির্ভূতভাবে তাদেরকে জীবিত থাকতেই এক ধরনের মৃত জগৎ উপহার দেওয়া হয়েছিল। আর সেই জগৎ নিয়ে আজকে গণ অভ্যুত্থানের মাসপূর্তিতে, এক মাস পূর্তিতে একটা গিফট দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বাংলাদেশের মানুষকে। তবে আমরা মনে করি শুধুমাত্র বিলুপ্তের মধ্যে এটা সীমাবদ্ধ রাখলে চলবে না। আগামী দিনে যে সরকারগুলো আসবে, আয়নাঘরের বদলি অথবা কোনো অন্য ঘর অথবা কোনো টর্চার সেল, সামহাও ডিবি অফিসে আরও কোনো অ্যাক্টিভিটিস, এগুলোর যেন সুযোগ না হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির 1 মাস পূর্ণ উপলক্ষে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বার্তা দিয়েছেন। বার্তায় ডক্টর ইউনূস লিখেছেন, আজ আমরা দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের প্রথম মাসটি উদযাপন করছি। ইতিহাসের এই গৌরবময় বিপ্লবের জন্য শত শত ছাত্র, সর্বস্তরের মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। শেখ হাসিনার 15 বছরের স্বৈর শাসনের অবসান ঘটিয়েছে। এখন এই দেশকে পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের। এরপর তিনি বলছেন, এখানে বিভিন্ন রকম যে ঘটনাগুলো ঘটেছে, মৃত্যু বা বিভিন্ন ইস্যুতেও তিনি তার বক্তব্য দিয়েছেন। আয়নাঘর ইস্যুতে তিনি বলছেন যে আমরা যদি একটু দেখি, যতগুলো আয়নাঘর আছে সবগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে আমরা যতটুকু শুনেছি যে একটা আয়নাঘর বিষয়টা তা না। আমরা এর পরবর্তীতে বিভিন্ন সময় পত্রিকার কলামের মাধ্যমে দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামি দামি হোটেল অথবা পুরনো বাড়ি অথবা কি বলা যায়, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অফিস, এগুলোর নিচে গাড়ি পার্কিংয়ের মধ্যে 14 তলার উপরে, 20 তলার উপরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল অনেক ধরনের আয়নাঘর। রিজনাল মানুষগুলোকে নিয়ে সেখানে বন্দি করে রাখা হতো, অথবা এক এলাকার মানুষকে অন্য এলাকায় নিয়ে বন্দি করে রাখা হতো। একটি কারণ, সরকারের কাছে মনে হতো এই মানুষগুলা ঝামেলাযুক্ত। তো ডক্টর ইউনূস বলছেন, সারা বাংলাদেশে যতগুলো আয়নাঘর আছে বন্ধ করে দেওয়া হয়েছে। শীঘ্রই, অতি দ্রুতই বলপূর্বক যারাদেরকে গুম করা হয়েছে তাদের কষ্ট এবং যন্ত্রণার কথাও তিনি শুনবেন, এবং কি এগুলোর সাথে যারা কানেক্টেড প্রত্যেকেরই ব্যবস্থা গ্রহণ করবেন। তো এই ব্যবস্থা গ্রহণ করতে করতে আরও দুই একটা জিনিস আমরা দেখছি যে আপনার অনেকেই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন যারা এই ঘটনাগুলোর সাথে কানেক্টেড। সো এদেরকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগটা যেন দেওয়া না হয়, সেদিকে একটু নজর রাখতে হবে। পাশাপাশি তিনি বলেছেন, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের আপনার আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল তৈরির বিষয়েও বিচার করার জন্য আইন বিশেষজ্ঞদের সাথেও অলরেডি আলাপ হয়েছে। আর এছাড়াও হত্যাকারীদের প্রত্যর্পণ, আবারও বাংলাদেশে ফিরিয়ে আনা এবং পাচার হওয়া টাকা বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারেও তিনি এখানে বক্তব্য দিয়েছেন। তো আমি মনে করি ইটস এ গুড সাইন। বাট ভবিষ্যতে ওই যে হয়তো আয়নাঘরের জায়গায় অন্য ঘর, এরকম নানান ঘর কিন্তু বাংলাদেশে বিভিন্ন সময় তৈরি হয়। বিশেষ করে আদালত এবং আইন শৃঙ্খলা বাহিনীকে শতভাগ নিরপেক্ষ যদি রাখা না যায়, তাহলে যেই সরকারি ক্ষমতায় বসবে তাদের সমালোচনা, তাদের বিরুদ্ধে যৌক্তিক কোনো বক্তব্য, এগুলো সরকার নেগেটিভলি নিবে। ইভেন প্রত্যেককেই যেইভাবে পারে তাদেরকে পানিশ করবে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে।